লেখিকা শ্রাবন্তী ভট্টাচার্যের বন্ধা। এটি প্রথম পর্ব নয়, সমস্ত পর্বই একসাথে করে গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কলকাতার একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট শ্রীতমা রায়। সবাই তাকে এক ডাকেই চেনে। অন্য চিকিৎসকেরা মুমূর্ষু রোগীর চিকিৎসায় যেখানে হাল ছেড়ে দেন, সেখানে শ্রীতমা তার দক্ষ হাতে হাল ধরে বৈতরণী পার করে। সব রকম জটিল কেস অত্যন্ত পারদর্শিতার সাথে সামলিয়ে সাফল্য ও সুনাম দুই অর্জন করেছে অতি অল্প সময়। অনেক মায়ের কোলে সুস্থ সন্তানকে তুলে দিয়ে তাদের মাতৃত্বের সুখ দিয়েছে শ্রীতমা, কিন্তু ব্যক্তিগত জীবনে সে নিজে আজও সন্তান সুখ থেকে বঞ্চিত। সন্তানের আশা প্রায় ছেড়ে দেওয়া হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়া অসংখ্য দম্পতির কোলে তাদের সন্তানকে তুলে দিয়ে তাদের আনন্দের মধ্যেই নিজের আনন্দটুকু খুঁজে নেয় শ্রীতমা। অক্ষমতা অবশ্য স্বামী অভ্রদীপের, তবে শ্রীতমা সব জেনেই অভ্রদীপকে ভালোবেসে বিয়ে করেছিল। একই মেডিকেল কলেজে পড়ার সুবাদে দুজনের আলাপ, তারপর সেই আলাপ থেকে ক্রমে প্রেমালাপ ও শেষ পর্যন্ত বিবাহে তার মধুর পরিসমাপ্তি ঘটে। অভ্র কিছুই গোপন করেনি শ্রীতমার কাছে। কৈশোরে এক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টে বেশ কয়েকদিন জমে মানুষের টানাটানির পর অভ্র প্রাণ নিয়ে বাড়ি ফিরলেও সারা জীবনের মতো পিতৃত্বের ক্ষমতা হারায়। শ্রীতমা সব মেনে নিয়ে বিয়ে করেছিল অভ্রকে। একজন ভালো চিকিৎসক ছাড়াও শ্রীতমার চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হল অমায়িক ও স্নেহ বাৎসল্য এক হৃদয়। সব রকম বিপরীত পরিস্থিতিতে সহজভাবে মানিয়ে নেওয়ার এক আশ্চর্য ক্ষমতা আছে ওর মধ্যে। একটা ওটি সেরে নিজের চেম্বারে এসে বসল শ্রীতমা। বেশ ক্লান্ত লাগছে, মনটাও ভালো নেই আজ। মাথাটা বেশ ধরেছে। এক কাপ চা নিয়ে চোখ বন্ধ করে চেয়ারে বসে গা এলিয়ে দিল। অলসভাবে বেশ খানিকক্ষণ বসে রইল চেয়ারে। হঠাৎ খেয়াল হলো টেবিলে রাখা ফোনটার ভাইব্রেশন হচ্ছে। অভ্র ফোন করেছে। হ্যালো শ্রী, বাড়ি ফিরছ কখন? আজ বাড়িতে পুজো আছে, মা তাড়াতাড়ি যেতে বলেছেন, মনে আছে তো? আমার এইমাত্র নাইট শিফট শেষ হলো। আমি কি তোমায় হসপিটাল থেকে ফেরবার পথে পিক আপ করবো? আমি এখন যেতে পারবো না অভ্র, আমার আরও দুটো ওটি বাকি আছে, আমার যেতে দেরি হবে। কিন্তু শ্রী, যতদূর জানি তোমার তো এখন আর কোনো ওটি নেই, তাহলে বাড়ি ফিরছো না কেন? মা কি আবার তোমায় কিছু বলেছে? সেই কারণে তুমি... উফ, অনেক হয়েছে। সব কিছুর একটা সীমা থাকে, আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। মা কিছু বলেনি আমায় অভ্র, তুমি কেন উত্তেজিত হচ্ছ? আজ লক্ষ্মী পুজোর দিনে ঘরে কোনো রাগারাগি করবে না তুমি। অভ্র কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। শ্রীতমার চিন্তা হচ্ছে ঘরে গিয়ে অভ্র কি জানি কি কাণ্ড বাঁধাবে। আর এক মুহূর্ত দেরি না করে শ্রীতমা বেরিয়ে পড়ল। বাড়িতে তখন অভ্রর মা বিভাদেবী ও ছোট বউ অন্তরা পুজোর আয়োজনে ব্যস্ত। অভ্রকে ঢুকতে দেখে বিভাদেবী বলে উঠলেন, এসে গেছিস অভ্র, তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ফেল, আর কিছুক্ষণ বাদেই পুজো শুরু হবে। বাড়িতে পুজো আর বাড়ির মানুষরা ঘরে না থাকলে ভালো লাগে? অভ্র একটা বিদ্রূপের হাসি হেসে বলল, মা, তোমার বড় বৌমা এই বাড়ির মানুষদের মধ্যে পড়ে না বুঝি? কই, একবারও তো শ্রীতমার কথা জিজ্ঞাসা করলে না। শ্রীতমা এখানে থেকে কি করবে অভ্র? ও তো পুজোর কোনো আয়োজনে হাত লাগাতে পারবে না। আমাকে আর অন্তরাকেই তো পুজোর জোগাড় করতে হবে। এই আচারের নামে আর কতদিন অনাচার করবে মা? আর কতদিন শ্রীতমাকে এইভাবে লাঞ্ছনা সহ্য করতে হবে? আমাদের সন্তান না হওয়ার কারণ তুমি খুব ভালো করেই জানো, তারপরেও বিনা দোষে স্ত্রীকে এইভাবে হেনস্থা করছো কেন? আর অন্তরা, তুমি তো আজকালকার পড়াশোনা জানা মেয়ে, তুমি মাকে একটু বোঝাতে পারো না? অন্তরা একটু আমতা আমতা করে বলল, আসলে দাদা, মা এমনভাবে বলেন যে বিশ্বাস না করলেও কেমন একটা ভয় ভয় করে। ছেলের মা তো আমি, তাই সন্তানের মঙ্গল কামনায় এগুলো মানতেই হয়। আপনাদের তো কোনো সন্তান নেই, তাই আপনি এগুলো ঠিক বুঝবেন না। বাহ, দারুণ কথা বললে তো। আজ শ্রীতমার জন্য সন্তানের অমঙ্গলের চিন্তা হচ্ছে তোমার, কিন্তু ওই বাজা মেয়ে মানুষটাই যখন তোমার সন্তানকে গর্ভেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে তোমার কোলে সুস্থ সন্তান উপহার দিয়েছিল, তখন তো তোমার কোনো অমঙ্গলের ভয় হয়নি। যে মানুষটা একসময় মৃত্যুর করাল গ্রাস থেকে তোমার সন্তানকে ছিনিয়ে এনে তোমার মুখে হাসি ফুটিয়েছিল, আজ তারই জন্য নিজের সন্তানের অমঙ্গলের ভয় পাচ্ছ তুমি। এর মধ্যে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল শ্রীতমা। ঠিক যে ভয়টা করছিল তাই।
তাড়াতাড়ি গিয়ে অভ্রর হাতটা ধরে শ্রীতমা বলল, কি করছো তুমি? বাড়িতে আজ পুজো আর তুমি এইভাবে চেঁচামেচি করছো? ঘরে চলো। বলে অভ্রর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল শ্রী। বিভাদেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিয়ের পর ছেলেটা একেবারে স্ত্রৈণ হয়ে গেল। হ্যাঁ মা, ঠিক বলেছেন, দাদার একটু বউ নিয়ে বেশি আদিক্ষেতা। রাতে নিজের ঘরে ঢুকে শ্রীতমা দেখল অভ্র খাটে গম্ভীর হয়ে বসে বই পড়ছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সকালের রাগ ওর তখনও কমেনি। শ্রীতমা অভ্রর কাছে গিয়ে বইটা হাত থেকে নিয়ে বলল, এত রাগ নিয়ে কি আর বইতে মন বসে অভ্র? অভ্র কোনো কথা না বলে বালিশে মাথা দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। শ্রীতমা অভ্রর মাথার কাছে বসে আস্তে আস্তে মাথায় হাত বোলাতে লাগলো। অত রাগ করছো কেন অভ্র? মা আগেকার দিনের মানুষ, চিরকাল তোমাদের বাড়িতে এই নিয়ম আচারগুলো চলে এসেছে। মার কাছে শুনেছি তোমার ঠাকুমাও খুব কঠোরভাবে এই নিয়ম পালন করতেন। বিয়ের পর থেকে তার সাথে মাও এতদিন এই নিয়ম পালন করে এসেছেন, তাতেই তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন। তাই এই বয়সে এসে এতদিনকার অভ্যেস উনি ছাড়বেন কি করে? সবাই তো আর যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে না। তুমি এত সহজে সব মেনে নিতে পারো কি করে শ্রী? আমি এই অন্যায় তোমার মতো এত সহজে মেনে নিতে পারি না। এক এক সময় আমার নিজেকেই অপরাধী বলে মনে হয়। আমার এই অক্ষমতা নিয়ে তোমাকে বিয়ে করাটা একদম উচিত হয়নি। আমার জন্যই আজ তোমার সবার কাছে লাঞ্ছিত হতে হয়। একদম এই কথা বলবে না অভ্র। তোমার মতো স্বামী কজন মেয়ে পায়? মানুষ এক জীবনে সব কিছু পায় না। আমি তো আজ পর্যন্ত যা চেয়েছি ভগবান আমায় সব কিছুই দুহাত ভরে দিয়েছেন। আমার তাই বিন্দুমাত্র কোনো ক্ষোভ নেই। আমরা দুজনে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে দিব্যি কাটিয়ে দেব। দেখো শ্রী, আমি ঠিক করেছি আমরা সন্তান দত্তক নেব। তোমায় মা বলে ডাকবার কেউ আসুক এই বাড়িতে। কিছুক্ষণ চুপ করে থেকে শ্রীতমা বলল, এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নিও না অভ্র। বাড়িতে হয়তো কেউ মেনে নেবে না। আমি চাই না একটা নিষ্পাপ শিশুকে ঘরে এনে তার প্রতি অন্যায় হোক। বাড়িতে কেউ যদি ওকে গ্রহণ না করতে পারে তাহলে বাচ্চাটা সারা জীবন এই বাড়িতে লাঞ্ছনার শিকার হবে। আগে সবার সাথে কথা বলো, নতুন অতিথিকে বাড়িতে আনার উপযুক্ত পরিবেশ গড়ে উঠুক, তারপরেই না হয় আমাদের সন্তানকে নিয়ে আসবে এই বাড়িতে। আমি অত অপেক্ষা করতে পারবো না শ্রী। আমি কালই মার সাথে কথা বলবো। সকালে শ্রীতমা ঘুম থেকে উঠে সবার জন্য চায়ের জলটা বসিয়ে দিল। তারপর এক কাপ চা নিয়ে শাশুড়ি বিভাদেবীর ঘরে গিয়ে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, মা, এই নিন আপনার চা। আর আজ রান্না কি হবে? কিছুক্ষণের মধ্যেই তো মালতী চলে আসবে রান্না করতে। ফ্রিজ থেকে বার করে ওকে সব তাহলে গুছিয়ে দেব। তুমি আজ কাজে বেরোবে না বৌমা? হ্যাঁ, তবে সকালে নয়, অভ্র আর আমার নাইট ডিউটি আছে। এমন সময় অভ্র ঢুকল মার ঘরে। অভ্রকে ঢুকতে দেখে আসন্ন ঝড়ের আশঙ্কায় শ্রীতমার বুকটা কেঁপে উঠল। অভ্র কোনো ভনিতা না করেই বলল, মা, তোমার সাথে কিছু কথা ছিল। বিভাদেবী ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ বলো না, কি বলতে চাও? আমি আর শ্রী ঠিক করেছি আমরা সন্তান দত্তক নেব। অনাথ আশ্রমে অনেক অসহায় শিশু আছে যারা অত্যন্ত অবহেলায় অনাদরে মানুষ হয়। আমরা সেই রকমই কোনো একজনকে নিজের সন্তান রূপে মানুষ করব। বিভাদেবী প্রায় আর্তনাদ করে উঠলেন, কি কি বললে তুমি অভ্র? সকাল সকাল এমন অলক্ষণে কথা তুমি বলতে পারলে কি করে? জন্ম পরিচয়হীন এক অনাথকে আমি কিছুতেই আমার বংশ পরিচয় দিতে পারবো না। আর কত অনাচার তোমরা করবে এই বাড়িতে? মায়ের চিৎকার শুনে ছোট ছেলে শুভ্র, ছোট বউ অন্তরা ছুটে এলো বিভাদেবীর ঘরে। শুভ্র চিন্তিতভাবে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? এত রেগে উঠলে কেন? বিভাদেবী অভ্রকে দেখিয়ে বললেন, শোনো তোমার দাদা কি বলছে। তারা নাকি অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক নেবে। আমার এতদিনের নিয়ম নিষ্ঠা সব একদিনেই ধুলোয় মিশিয়ে দেবে। শুভ্র বিস্মিত হয়ে বলল, এই সামান্য ব্যাপারে এত চিৎকার করছো মা? দাদা বৌদি যদি সন্তান দত্তক নিতে চায় এতে আপত্তির কি আছে? এ তো ভালো কথা। তাহলে এই অনাচারের আগে আমায় তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমি থাকতে এই বাড়িতে কোনো অনাথ সৃষ্টি হতে দেব না। আমি এখান থেকে চলে যাব। অন্তরা তাড়াতাড়ি আগুনে ঘৃতাহুতির মতো বলে উঠল, এ কি কথা বলছেন মা? এটা আপনার বাড়ি, আপনি কেন যাবেন এই বাড়ি ছেড়ে? অভ্র অন্তরার ইঙ্গিতটা বুঝতে পেরে বলল, ঠিকই বলেছ অন্তরা, এটা মার বাড়ি। মা কেন যাবে এই বাড়ি ছেড়ে? প্রয়োজন পড়লে আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। বলে অভ্র বেরিয়ে গেল ঘর থেকে। পেছন পেছন শুভ্র বেরিয়ে এলো। এই দাদা শোন, রাগ করিস না,
সবাই মিলে ঠান্ডা মাথায় আলোচনা করে একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই দাদা শোন বলছি। শ্রীতমা চুপ করে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। বিভাদেবীর সব রাগ গিয়ে পড়ল এবার শ্রীতমার উপর। এই শেষ বয়সে একটু কি আমায় শান্তি দেবে না বৌমা? আমি চোখ বুঝলে যা মন চাই করো, ততদিন অবধি একটু ধৈর্য ধরতে পারছো না? শাশুড়ির সাথে তাল মিলিয়ে অন্তরাও খানিকটা উস্কানি দিয়ে বলল, ঠিকই তো দিদি ভাই, মায়ের বয়স হয়েছে, মার দিকটাও তোমরা একটু ভেবে দেখো। বারবার মাকে এইভাবে উত্তেজিত করা কি ঠিক? তোমার দাদাকে বোঝানো উচিত। শ্রীতমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছিস ছোট, সব দোষ তো আমারই, বলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। মালতীকে রান্নার সব কিছু বুঝিয়ে দিয়ে অভ্রর চাটা নিয়ে শ্রীতমা নিজের ঘরে এলো। অভ্রকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, এখনই এসব বলবার কি খুব প্রয়োজন ছিল? তোমার মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছ? অভ্র একটু হেসে বলল, বাহ, যার জন্য চুরি করি সেই বলে চোর। এই কথাটা আর কতদিন বাদে বলবো শ্রী? আমাদের বিয়ে 4 বছর হয়ে গেল, এটাই তো উপযুক্ত সময় সন্তান দত্তক নেওয়ার। আমি তোমায় বারবার বলছি অভ্র, ঘরে অশান্তি করে আমি সন্তান চাই না। আমি এই বেশ ভালো আছি, দোহাই তোমার, তুমি এই নিয়ে আর ঝামেলা করো না। আজ শ্রীতমার চেম্বারে রোগীর ভিড় প্রচুর, দম ফেলার সময় নেই, কিন্তু তবুও বারবার মনটা অন্যমনস্ক হয়ে পড়ছে। অভ্রকে নিয়ে চিন্তা হচ্ছে খুব। অভ্র কি হীনমন্যতায় ভুগছে? কিন্তু ও নিজে কখনোই তো সন্তান নিয়ে কোনো অভিযোগ করেনি অভ্রকে। তাহলে কেন অভ্র দত্তক নেওয়ার জন্য এত উতলা হয়ে উঠেছে? চিন্তার রেশ কাটল একজন নার্সের ডাকে। ম্যাম, আপনাকে সুপার ডেকে পাঠিয়েছেন। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। শ্রীতমা আবার রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়ল। বিভাদেবী নিজের ঘরে শুয়ে রয়েছেন। সকালবেলায় ছেলের সাথে রাগারাগি করে মনটা বেশ ভারাক্রান্ত। নিজের মনেই অনেক সাতপাঁচ ভেবে চলেছেন। তিনি এই ঘরের চিরাচরিত নিয়ম বজায় রাখতে গিয়ে ছেলের সাথে কোনো অন্যায় করছেন না তো? অথচ এত বছর ধরে তোতা পাখির মতো শেখানো সংস্কারের বিধিনিষেধগুলোকে, নিজের মনের মান্ধাতার আমলের চিন্তাধারাকে উপেক্ষাও করতে পারছেন না। মা, অনেক বেলা হয়ে গেল, জলখাবারটা খেয়ে নিন। একটা রেকাবিতে লুচি তরকারি হাতে অন্তরা বিভাদেবীর ঘরে প্রবেশ করল। আমার খিদে নেই ছোট বৌমা, আমি খাবো না, তুমি খাবারটা নিয়ে যাও। না খেলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। সকাল সকাল আপনাকে এইভাবে রাগিয়ে দেওয়াটা দাদার কিন্তু একদম উচিত হয়নি। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, যাকে তাকে এই বাড়িতে নিয়ে চলে আসলেই হলো। আপনি ওই নিয়ে চিন্তা করে আপনার শরীরটা খারাপ করবেন না মা। আপনি একদম ঠিক বলেছেন, এইবার খেয়ে নিন। বলে রেকাবিটা শাশুড়ির সামনে রেখে অন্তরা ঘর থেকে বেরিয়ে গেল। খাবার যেমনকার তেমনই পড়ে রইল। বিভাদেবী স্পর্শ করলেন না, মুখে আর রুচল না খাবারটা, কারণ অভ্র যে রাগ করে না খেয়ে বেরিয়ে গেছে। শ্রীতমা হসপিটাল থেকে ফিরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে 1 কাপ চা বানিয়ে নিজের ঘরে এসে বসলো। আর কিছুক্ষণ পর অভ্র চলে আসবে। অভ্র আসলে সুপারের কথাটা জানাতে হবে। ছোট একটা পাহাড়ি গ্রামে ডাক্তারদের ক্যাম্পে ওকে যেতে হবে। চায়ের কাপটা রেখে নিজে টুকটাক কিছু জামা কাপড় সুটকেসে গোছাতে শুরু করলো। খানিকটা গোছানো শেষ করে বিভাদেবীর ঘরে এলো শ্রীতমা। মা, কটা দিনের জন্য আমায় একটু বাইরে যেতে হবে। ডাক্তারদের একটা ক্যাম্প আছে, কাল সকালে বেরিয়ে যাব, আপনি সাবধানে থাকবেন। বিভাদেবী কোনো উত্তর দিলেন না, চুপ করে রইলেন। শ্রীতমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। এর মধ্যে অভ্র চলে এসেছে। কি ব্যাপার, তুমি সুটকেস গোছাচ্ছ? কোথায় যাবে? কটা দিনের জন্য আমায় ক্যাম্পে যেতে হবে অভ্র, কাল সকালেই বেরোবো। তুমি কিন্তু একটা দিন ঘরে কোনো রাগারাগি বা চেঁচামেচি করবে না, আমি কিন্তু ভীষণ চিন্তায় থাকবো। অভ্র হেসে বলল, আমায় নিয়ে তোমার বড় ভয় বলো? শ্রীতমা অভ্রকে নিজের 2 হাতের বেষ্টনীতে জড়িয়ে ধরে বলল, তোমায় যে ভীষণ ভালোবাসি অভ্র, আর আমি এও জানি যে আমার এই পাগল বরটা আমায় কতখানি ভালোবাসে। অনেক ভাগ্য করে তোমায় স্বামী হিসাবে পেয়েছি, কিন্তু আমি চাই না আমায় ভালো রাখতে গিয়ে তুমি এই পরিবারের বাকি সদস্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠো। শুধুমাত্র আমার জন্য মার সাথে তোমার কথা কাটাকাটি হোক, সেটা আমার কখনোই কাম্য নয়। বিশ্বাস করো, আমার একদম ভালো লাগে না। আমি কথা দিচ্ছি, এই কটা দিন একেবারে লক্ষ্মী ছেলে হয়ে থাকবো, অভিযোগের কোনো সুযোগই দেব না। তুমি একদম আমায় নিয়ে চিন্তা করবে না, নিজের কাজে মন দেবে।
পরের দিন সকালে শ্রীতমাকে স্টেশনে ছাড়তে গেল অভ্র। বিভাদেবী রোজকার মতো ঠাকুর ঘরে পুজো সেরে বাড়ির সামনে ফুলের বাগানের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়লেন। তিনি ঝাঝারি করে প্রতিটা গাছে জল দিচ্ছেন। এমন সময় খেয়াল করলেন বাইরের লোহার গেট ধরে অপরিচিত একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে মলিন একখানা শাড়ি, মুখে চোখে চেহারায় অভাবের ছাপ স্পষ্ট। কোলে একটা 2 বছরের বাচ্চা। বাড়ির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন বিশেষ কাউকে খুঁজছে। বিভাদেবী বেশ বিরক্ত হয়ে হাঁক পারলেন, এই কে রে, কে ওখানে? বিভাদেবী গেটের সামনে একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কে তুই, কি চাই? মেয়েটি একটু ইতস্তত করে বলল, ডাক্তার দিদি আছে, একটু ডেকে দিন না। তুই ডাক্তার দিদিকে চিনলি কি করে? ওর কাছে তোর কি দরকার? মেয়েটি এবার একগাল হেসে বলল, ডাক্তার দিদিকে চিনব না? আমাদের বস্তিতে সবাই চেনে ডাক্তার দিদিকে। দিদি আমাদের কাছে তো ভগবানের মতো। প্রতি মাসে বস্তির সব বাচ্চাদের জন্য ওষুধ, শুকনো খাবার বিনা পয়সায় দিয়ে আসে দিদি। আমাদের বাচ্চাদের শরীর খারাপ হলে দিদি তো চিকিৎসা করে। কই, আগে তো কখনো দেখিনি তোকে এখানে আসতে। বাড়িতে আসতে দিদি তো বারণ করেছিল। আমাদের কিছু প্রয়োজন হলে আমরা হাসপাতালে দিদির সাথে দেখা করে নিই, কিন্তু আজ হাসপাতালে দিদিকে দেখতে না পেয়ে এখানে ছুটে এসেছি। দিদি নেই, কদিনের জন্য বাইরে গেছে কাজে। তুই কদিন পরে আয়। দিদি নেই, তাহলে কি হবে? হতাশ হয়ে পড়ল মেয়েটি। কেন কেন, কি দরকার তোর দিদিকে? মেয়েটি একটু থেমে বলল, আমাদের বস্তির দুলি দিদির 1 বছরের ছেলেটা আজ 2 দিন ধরে জ্বরে ভুগছে। ওকে দেখাবো বলেই এসেছি গো মাসিমা। অন্য ডাক্তার দেখিয়ে নে, দিদিকে এখন পাবি না। অন্য ডাক্তার দেখালে তো অনেক খরচ, আমরা অত টাকা পাবো কোথায়? আর ছেলেটার যে অবস্থা, ওকে হাসপাতালে নিয়ে গেলে আর বাঁচবে না। ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। কিছু টাকা দাও না মাসিমা, তাহলে ছেলেটাকে একটু ডাক্তার দেখাই। একটু দাঁড়া, দিচ্ছি। বলে বিভাদেবী ঘর থেকে কিছু টাকা এনে মেয়েটার হাতে ধরিয়ে দিলেন। খুশি হয়ে মেয়েটা প্রায় ছুটে চলে গেল। বিভাদেবীও ঘরে চলে এলেন। রান্নাঘরে ঢুকে মালতীকে কি পদ রান্না হবে বুঝিয়ে দিয়ে বিভাদেবী নিজের ঘরে খাটে এসে বসলেন। মেয়েটার কথাগুলো বারবার তার কানে ভেসে আসছে। দিদি আমাদের কাছে ভগবানের মতো। কিছুতেই ভুলতে পারছেন না এই কথাটা। কেন জানি না, আজ শ্রীতমার কাছে নিজেকে বড় ছোট মনে হচ্ছে। গরিব শিশুদের জন্য যার মনে এত দয়া, এতটা স্নেহ বৎসল যার হৃদয়, তাকে তিনি মা হতে না পারার জন্য কতভাবে লাঞ্ছিত করেছেন। যদিও তিনি নিজেও ভালো করে জানেন অক্ষমতাটা তারই ছেলের। কতক্ষণ এইভাবে অন্যমনস্ক হয়ে খাটে বসে আছেন বিভাদেবীর নিজেরও খেয়াল নেই। সম্বিত ফিরল মালতীর ডাকে। ও মাসিমা, বাইরে একটা মেয়ে আপনাকে খুঁজছে। হ্যাঁ যাই। বলে বিভাদেবী বাইরে বেরিয়ে এসে দেখেন কোলে বাচ্চা নিয়ে গেট ধরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। বিভাদেবী এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আবার কি চাই তোর? কিছু চাই না গো মাসিমা, আজ টাকাটা দিয়ে আমাদের খুব উপকার করলে গো। তাই বলছিলাম তোমাদের ঘরের কোনো কাজ থাকলে বলো না, আমি করে দেব। শুধু শুধু টাকা নিতে খারাপ লাগে। কি কাজ করবি তুই? এখন কোনো কাজ নেই, টাকাটা তোকে আমি এমনি দিলাম। তোমার বাগানটা এত শুকনো পাতা পড়ে নোংরা হয়ে গেছে, পাতাগুলো ঝাড় দিয়ে বাগানটা পরিষ্কার করে দেব। বিভাদেবী বাগানের দিকে এক ঝলক তাকিয়ে দেখলেন চারদিকে শুকনো পাতা পড়ে সত্যি বাগানটা নোংরা লাগছে। একটু ইতস্তত করে তিনি বললেন, যে কাজ করতে চাইছিস যখন কর পরিষ্কার। দেখবি আমার ফুলের গাছগুলো নষ্ট করবি না। ও তুমি চিন্তা করো না মাসিমা, তোমার বাগানটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে দেব, আর তোমার সাথে খানি গল্পও করব। বিভাদেবী বাগানের একপাশে বেতের চেয়ারটা নিয়ে বসলেন। এতক্ষণে কাছ থেকে তিনি ভালো করে দেখলেন মেয়েটাকে। অভাবের ছাপ থাকলেও মুখটা বেশ ঢলঢলে, মায়া ভরা টানা টানা 2 চোখ, গায়ের রং বেশ ফর্সা, মাথা ভর্তি কোকড়ানো এক ঢাল চুল, কিন্তু যত্নের অভাবে তা লাল ও রুক্ষ হয়ে গেছে। তবে মেয়েটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোলের মেয়েটাও দেখতে একেবারে মায়ের মতো। মেয়েটার নিজের কোলের 2 বছরের মেয়েটাকে বিভাদেবীর পায়ের কাছে বসিয়ে দিতেই বিভাদেবী চিৎকার করে উঠলেন, এই একটু দূরে রাখ ওকে, আমার স্নান হয়ে গেছে, ছোঁয়া যেন না লাগে। বিভাদেবীর কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি গিয়ে নিজের মেয়েকে একটু দূরে বসিয়ে দিল। তারপর বাগানের এক কোণে রাখা ঝাঁটাটা নিয়ে শুরু করলো ঝাঁট দিতে। বিভাদেবী জিজ্ঞাসা করলেন, তুই তো বেশ ভালো কথা বলিস, কথাগুলো বেশ পরিষ্কার গোছানো। লেখাপড়া শিখেছিস নাকি? হ্যাঁ গো মাসিমা, 8 ক্লাস অবধি পড়েছি। অভাবের সংসার আমাদের, তাই আর পড়া হলো না। বাবা বিয়ে দিয়ে দিল। আমার পরেও আরও 4টে বোন আছে। রোজগেরে ছেলের সাথে বিয়ে দিয়েছিল, ভালোই ছিলাম,
কিন্তু মেয়েটা হওয়ার পর কুসঙ্গে পড়ে বটা নেশা ভাঙ শুরু করলো। ঘরে এসে মারধর করতো। তারপর একদিন রাতে মদের টাকার জন্য আমার ঘরে লোক ঢুকিয়ে দিল। সেই রাতে কোনো মতে মেয়েকে কোলে নিয়ে পালিয়ে আসি। ওই দুলি দিদি আমায় এই বস্তিতে আশ্রয় দেয়, কাজও জোগাড় করে দেয়। সেই থেকে এখানে আছি। তোর নাম কি? আমার নাম কুট্টি। এটা আবার কেমন নাম? কুট্টি হেসে বলল, এখন আমায় এই নামেই সবাই চেনে গো। সেই স্কুলে পড়বার সময় ভালো নাম একটা ছিল, কিন্তু সেই নামে এখন আর কেউ ডাকে না। আমার বাবা খুব সাধ করে আমার নাম দিয়েছিল স্মৃতি। বাহ, ভারী সুন্দর নাম। আর তোর মেয়ের নাম কি দিয়েছিস? ওর নাম ঝিনুক মাসিমা। হঠাৎ ঝিনুক কেঁদে উঠল। কুট্টি তাড়াতাড়ি গিয়ে মেয়েকে আদর করে কোলে নিয়ে আবার ঝাড় দিতে শুরু করলো, কিন্তু ঝিনুক কেঁদেই চলেছে। বিভাদেবী একটু বিরক্ত হয়ে বললেন, ও কাছে কেন? মেয়েটাকে কিছু খাইয়েছিস? সে সকালে দুটো বিস্কুট খেয়েছে, তারপর আর কিছু খায়নি, মনে হয় খিদে পেয়েছে। বিভাদেবী ঘরে গিয়ে এক গ্লাস দুধ গরম করে এনে কুট্টির হাতে দিয়ে বললেন, আগে মেয়েটাকে খাওয়া, তারপর ঝাড় দিবি। কুট্টি মেয়েটাকে দুধ খাওয়াতে খাওয়াতে বলল, মাসিমা, তোমার মনটাও ডাক্তার দিদির মতোই নরম। বস্তির বাচ্চাদের প্রতি দিদির বড় মায়া, মায়ের মতোই আগলে রেখেছে ওদের। দিদি আছে বলে আমাদের বাচ্চাদের খাওয়া পড়া নিয়ে চিন্তাই করতে হয় না। দিদি আমার ঝিনুকে লেখাপড়ার ভারও নেবে বলেছে। আমার খুব ইচ্ছে আমার মেয়েটা অনেক লেখাপড়া করুক, অনেক বড় হোক। কথা বলতে বলতে কুট্টি যেন হারিয়ে গেল কোনো স্বপ্নের দেশে। ওর চোখ দুটো দিয়ে ঝরে পড়ছে মেয়েকে নিয়ে দেখা অনেক অনেক স্বপ্ন। চোখের কোণ দুটো জলে যেন খানিক চিকচিক করে উঠল। মা, আপনি কার সাথে গল্প করছেন? মেয়েটা এইভাবে আপনার পায়ের কাছে বসে আছে, আপনি কিছু বলছেন না? আপনার তো স্নান পুজো সব সারা হয়ে গেছে। এবার যদি ও আপনাকে ছুঁয়ে দেয় তাহলে তো আবার স্নান করতে হবে। ঘরের ভেতর থেকে কর্কশভাবে চেঁচিয়ে উঠল অন্তরা। অন্তরার চিৎকারে কুট্টি যেন তার স্বপ্নের জগৎ থেকে বাস্তবে রুক্ষ মাটিতে সজোরে আছড়ে পড়ল। কিছুক্ষণের বিহবলতা কাটিয়ে ব্যস্ত হয়ে বলল, না গো বৌদিমণি, মাসিমাকে আমি ছোবো না, তুমি চিন্তা করো না, আমি দূরেই আছি। বিভাদেবীও কুট্টির কথায় সায় দিয়ে বললেন, না ছোট বৌমা, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, তুমি বরং মালতীকে আমার জলখাবারটা এখানে পৌঁছে দিতে বলো, আর সাথে এই মেয়েটার জন্য কিছু নিয়ে আসতে বলো। ঠিক আছে মা, বলে অন্তরা কুট্টির দিকে একবার রক্তচক্ষু নিক্ষেপ করে ঘরে ঢুকে গেল। মালতীকে সব বুঝিয়ে দিয়ে অন্তরা গজগজ করতে করতে চলে এলো নিজের ঘরে। যত আদিক্ষেতা! এদিকে এত সুচিবাই, আর দেখো কোথাকার কোন বস্তির মেয়ের সাথে দিব্যি খোশ গল্প জুড়েছে। সংসারের সব দায়িত্ব শুধু আমারই ঘাড়ে, আর একজন মহারানী কেমন দিব্যি কাজের বাহানায় ঘুরতে চলে গেলেন। শুভ্র খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। অন্তরার কথা শুনে চোখ না তুলেই বলল, থাক না মা, গল্প করছে তো করতে দাও না। একেই তো এইসব নিয়ম আচার নিয়ে একটু গোড়া মনের মানুষ, তাকে আর ধুনোর গন্ধ দিও না। যুগের সঙ্গে তাল মিলিয়ে মাকে একটু ফ্লেক্সিবল হতে হবে। আর তোমার বৌদির উপর এত রাগ কিসের? সব ব্যাপারেই খালি বৌদিকে টেনে আনো। টানবো না তো কি? বাড়ির দুই বউ আমরা, অথচ সংসারের সব দায়িত্ব আমাকেই সামলাতে হয়। উনি তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান, আর মাকে ধুনোর গন্ধ কি এমনিতেই? তোমার যদি কোনো বুদ্ধি থাকতো, মাকে শিখণ্ডি করেই তো দাদার দত্তক নেওয়া আটকাতে পারবো আমি। না হলে তো অনাথ আশ্রম থেকে কোনো বেজন্মাকে এই বাড়ির বংশধর করে নিয়ে আসবে। আমার ছেলে আর ওদের দত্তক নেওয়া সন্তান কি এক হলো? দাদাদের যদি কোনো সন্তান না থাকে, তাহলে ভবিষ্যতে এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী আমার ছেলে হবে। এই বাড়িতে আমার ছেলের কোনো অংশীদার আমি কিছুতেই আসতে দেব না। ছি অন্তরা, তোমার মনটা এত ছোট যে মানুষটা তোমার মৃতপ্রায় সন্তানকে সুস্থভাবে তোমার কোলে ফিরিয়ে দিয়ে তোমায় মাতৃত্বের সুখ দিল, যার দয়ায় আজ তুমি মা ডাক শুনতে পাচ্ছ, তাকেই আজ মাতৃত্বের সুখ থেকে, মা ডাক শুনবার আনন্দ থেকে বঞ্চিত করতে চাইছো। এতটা অকৃতজ্ঞ তুমি? একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের কষ্ট বুঝতে পারো না? এইভাবে নিজের মনে জিলিপির প্যাঁচ কষা বন্ধ করো অন্তরা। দাদা বৌদি যদি দত্তক নেয় তাহলে ওদের সব রকমভাবে সাহায্য আমি করব, আর তুমি যদি এতে কোনোভাবে বাধা দাও তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এটা মনে রেখো, বলে শুভ্র রাগে ঘর থেকে বেরিয়ে গেল। ক্যাম্প থেকে শ্রীতমা 4 দিন বাদে ঘরে ফিরবে। অভ্র স্টেশনের কাছে শ্রীতমাকে আনতে গেল। বিভাদেবী রান্নাঘরে গিয়ে মালতীকে শ্রীতমার জলখাবারটা আগে তৈরি করতে বলে দিলেন। তিনি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে ফেললেন। ততক্ষণে সকাল সকাল কুট্টিও মেয়েকে কোলে করে চলে এসেছে বাগান পরিষ্কার করতে। বিভাদেবীর হুকুমে এখনও রোজ এসে বিভাদেবীর শখের বাগান ছাটিয়ে দেয়, আর বিভাদেবীও বাগানে বেতের চেয়ার টেনে বসে কুট্টির সাথে বেশ গল্প করেন। কুট্টি অনর্গল কথা বলে যায়।
কুট্টির সহজ সরল কথাগুলো বিভাদেবী ভালো উপভোগ করেন। শ্রীতমাকে নিয়ে অভ্র চলে এসেছে। গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে ঘরে ঢুকে গেল অভ্র। শ্রীতমা গেট দিয়ে ঢুকতে গিয়ে বাগানে কুট্টিকে দেখে থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কুট্টি ছুটে এসে বলল, ডাক্তার দিদি, তুমি চলে এসেছো, এবার আমরা নিশ্চিন্ত হলাম। কিন্তু তুই এখানে কি করছিস? কুট্টি হেসে বলল, এখন আমি মাসিমার বাগান ছাড় দিই গো দিদি, মেয়েকে নিয়ে রোজ সকালে এখানে চলে আসি। শ্রীতমা এবার শাশুড়ির দিকে তাকিয়ে একটু সৌজন্যমূলক হাসল। প্রত্যুত্তরে বিভাদেবী হাসলেন না, গম্ভীর হয়ে রইলেন। শ্রীতমা এবার কুট্টির দিকে ফিরে বলল, কাজ করে চলে যাবি না? বাচ্চাদের জন্য সোয়েটার এনেছি, যাওয়ার আগে আমার কাছ থেকে সেগুলো নিয়ে যাবি। কুট্টি মাথা নেড়ে সম্মতি জানালো। ঘরে ঢুকে গেল শ্রীতমা। জামা কাপড় ছেড়ে স্নান করে রান্নাঘরে গেল, নিজের জন্য একটু চা বানাবে বলে। মালতী ব্যস্ত হয়ে বলল, এ কি বড় বৌদি, তুমি এখনই ক্লান্ত হয়ে এসে রান্নাঘরে ঢুকছো কেন? আমি তোমার জলখাবার বানিয়ে রেখেছি, তুমি বরং আগে খেয়ে নাও। শ্রীতমা অবাক হয়ে বলল, সবে এখন সকাল 6টা বাজে, তোর জলখাবার বানানো হয়ে গেল? না গো বৌদি, সবার হয়নি, খালি তোমারটাই বানিয়েছি। মাসিমা বললেন তুমি ক্লান্ত হয়ে আসবে, তাই তোমার জলখাবারটা যেন আগে বানিয়ে দিই। তোমার প্রিয় লুচি আলুর দম বানাতে বলেছেন মাসিমা। শ্রীতমা যেন বিশ্বাস করতে পারলেন না কথাটা। আবার জিজ্ঞাসা করল, কি বললি? মা সবার আগে আমার জলখাবারটা বানাতে বলেছিল? লুচি আলুর দম বলেছেন? মালতী একটু জোর দিয়েই বলল, হ্যাঁ গো বড় বৌদি, মাসিমা বলেছেন। শ্রীতমা আনন্দে আবেগে ছুটে এলো অভ্রর কাছে। জানো অভ্র, আজ আমার জন্য মা মালতীকে আমার প্রিয় লুচি আলুর দম বানাতে বলেছেন, তাও আবার সবার আগে আমার জলখাবারটা বানাতে বলেছেন। আমি এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে মা আমার জন্য এতটা চিন্তা করবেন, কি যে আনন্দ হচ্ছে। অভ্র মুচকি হেসে বলল, এটা তোমার ওই কুট্টির অনর্গল বকে যাওয়ার প্রভাব। রোজ সকালে এসে মেয়েটা মায়ের সাথে গুছিয়ে গল্প করে, এত জোরে কথা বলে যে বাড়ি শুদ্ধ লোক ওর কথা শুনতে পায়। কাজে একটু অসুবিধা হলেও কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে। কুট্টির প্রথম কথা শুরু হয় তোমার প্রশংসা দিয়ে, আর শেষ হয় তোমার প্রশংসা করেই। ওর মুখে রোজ দিন তোমার স্তুতি গান শুনেই হয়তো মার মনে কিছু পরিবর্তন এসেছে। শ্রীতমা একটু লজ্জিত হয়ে বলল, কি যে করে না মেয়েটা, আজ তো একটা পাগলি। শ্রীতমা এবার নিজের ব্যাগ থেকে বস্তির বাচ্চাদের জন্য আনা সোয়েটারগুলো একে একে বার করে গুছিয়ে রাখল। তারপর শাশুড়ি মায়ের জন্য আনা শালটা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাগানে গিয়ে দেখে কুট্টি তখনও ঝাড় দিচ্ছে আর বকেই চলেছে। বিভাদেবী একটুও বিরক্ত না হয়ে সকৌতুকে ওর কথা শুনছেন। এই দৃশ্য দেখে শ্রীতমার একটু হাসি পেল, আর তার সাথে একটা ভালো লাগায় ভরে উঠল মনটা। কুট্টি, তুই এত কথা বলতে পারিস, ভালোই তো আসর জমিয়েছিস, হাসতে হাসতে বলল শ্রীতমা। তারপর শাশুড়ির গায়ে শালটা জড়িয়ে দিয়ে বলল, পছন্দ হয়েছে মা শালটা? আপনি হালকা রং পছন্দ করেন বলে হালকা রঙের নিয়ে এসেছি। আবার এসব আনতে গেলে কেন বড় বৌমা? আমার খুব পছন্দ হয়েছে, শালটা গায়ে দিয়েও বেশ আরাম। আজ তুমি কাজে বেরোবে নাকি? না মা, আমি 2 দিন ছুটি নিয়েছি, 2টো দিন একটু বাড়ির সবার সাথে কাটাতে চাই। তারপর কুট্টির দিকে ফিরে বললেন, ঝিনুকে সকালে কিছু খাইয়েছিস কুট্টি? হ্যাঁ দিদি, মাসিমা আমার মেয়েকে দুধ দিয়েছেন। কথাটা শুনে বিভাদেবীর দিকে ফিরে একটু হাসল শ্রীতমা। সেই হাসিতে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা ও অসীম শ্রদ্ধা। বিভাদেবীও সামান্য একটু হেসে চোখটা ঘুরিয়ে নিলেন। দুজনের কয়েক মুহূর্তের এই চোখে চোখে কথা অনেক কিছুই ব্যক্ত করে গেল, যার হয়তো ভাষায় প্রকাশ কখনোই সম্ভব নয়। আর কথা না বলে আস্তে আস্তে ঘরে চলে গেল শ্রীতমা। আজ ডিউটি আছে নাকি তোমার শ্রী? জিজ্ঞাসা করলো অভ্র। না, ছুটি নিয়েছি, ঘরে সবার সাথে 2 দিন একটু সময় কাটাবো। অভ্র অভিমানের সুরে বলল, বাহ, বেশ তো, সবার মধ্যে আমি কি পড়ি না? তারপর শ্রীতমার হাত দুটো ধরে আস্তে আস্তে নিজের খুব কাছে টেনে এনে বলল, তুমি সবার সাথে সময় কাটাতে চাইছো? তোমার ইচ্ছে পূরণের জন্য তাহলে আমাকেও 2 দিন ছুটি নিতে হয়। আমায় বাদ দিয়ে এই বাড়ির সদস্য সংখ্যা পূরণ হয় কি? যতই হোক বউয়ের ইচ্ছে বলে কথা। আমিও 2টো দিন ছুটি নিয়ে নিই, কি বলো শ্রী? শ্রীতমা হেসে ফেলল। তোমার বদমাশি আমি বুঝি না ভেবেছ? এখনো ছেলে মানুষই গেল না তোমার। তারপর অভ্রর বুকে নিজের মাথা গুজে দিয়ে বলল, যদি পারো নাও ছুটি, তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে যে আমারও ভীষণ ইচ্ছে করছে। অভ্র উৎসাহিত হয়ে উঠল, চলো আজ আমরা কোথাও বাইরে লাঞ্চ করে আসি, তাহলে দুজনে একসাথে একাকী নিভৃতে বেশ কিছুক্ষণ সময় কাটানো যাবে।
উহু, সেটি হচ্ছে না। কথা হয়েছে সবাই একসাথে সময় কাটাবো। আমরা আজ দুপুরে ডাইনিং টেবিলে বসে অন্ন ব্যঞ্জন সহকারে জমিয়ে গল্প করব। মাও সারাদিন একা একা চুপ করে বসে থাকেন, সবাই মিলে আনন্দ করলে ওনারও ভালো লাগবে। অভ্র সম্মতি জানিয়ে বলল, জো হুকুম বেগম সাহেবা, তবে বিকেলে আমি আর তুমি বাইরে কোথাও ঘুরে আসবো। কিন্তু আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কুট্টির গলা পেয়ে সরে গেল অভ্র। দিদি, আমার কাজ হয়ে গেছে, তুমি কি দেবে বলেছিলে? দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কুট্টি। শ্রীতমা খাটের ওপর রাখা সোয়েটারগুলো নিয়ে কুট্টির হাতে দিয়ে বলল, তোকে দায়িত্ব দিলাম কুট্টি, বস্তিতে প্রতিটা বাচ্চাকে এই সোয়েটারগুলো দিয়ে দিবি। খেয়াল রাখবি সবাই যেন সোয়েটারগুলো পায়, আর তোর ঝিনুকের জন্য একটা সোয়েটার বেছে নিস। মাথা নেড়ে চলে গেল কুট্টি, আর শ্রীতমা ঢুকে গেল রান্নাঘরে, লাঞ্চে নিজের হাতে স্পেশাল কিছু রান্না করবে বলে। খাবার টেবিলে বহুদিন বাদে আজ সবাই একসাথে খেতে বসেছে। খাবার বেড়ে দিচ্ছে শ্রীতমা আর অন্তরা। বিভাদেবীও সবার সাথে যোগ দিয়েছেন, বেশ হালকা মেজাজে আছেন তিনি। শুভ্র হাসতে হাসতে বলল, ভাগ্যিস বৌদি এই প্ল্যানটা করলো, একসাথে খাওয়া তো আমরা প্রায় ভুলতেই বসেছিলাম। কতদিন বাদে এত প্রাণ খুলে হাসছি। তারপর অন্তরার দিকে আর চোখে দেখে নিয়ে বলল, না হলে ঘরের যা পরিবেশ হয়েছে, হাসা তো দূর, এক এক সময় কথা বলতেও বিরক্ত লাগে। অন্তরা ভালো করেই বুঝলো কাকে শুনিয়ে কথাটা বলেছে শুভ্র। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও মুখে মেকি হাসিটা ঠিক বজায় রেখেছে। হাসি মুখে বলল, সত্যি গো দিদি ভাই, আজ বহুদিন বাদে লাঞ্চে তোমায় আর দাদাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে প্রত্যেক দিন যদি আমরা এইভাবে একসাথে খেতে পারতাম। অন্তরার কথা শুনে জোরে একখানা বিষম খেলো শুভ্র। শ্রীতমা তাড়াতাড়ি জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে খাও শুভ্র। অভ্র আজ বহুদিন বাদে শ্রীতমার হাতে রান্না পেয়ে কোনো কথা না বলে এক মনে খেয়ে চলেছে। মালতীর হাতে রান্না খেয়ে জিভটা একেবারে বিস্বাদ হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যে চেটেপুটে থালা একেবারে পরিষ্কার। বাড়ির সবাই সারাটা দিন আজ খাওয়া দাওয়া গল্পগুজব করে দারুণ আনন্দে কাটালো। একই বাড়ির সদস্য হয়েও এইভাবে একসাথে সময় কাটাবার সুযোগ ওদের খুব কমই আসে। তাই এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে নিল সকলে। পরের দিন সকালে উঠে বিভাদেবীর স্নান আর পুজো সেরে নিজের ঘরে এসে কুট্টির জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে কুট্টি আসবে বাগান পরিষ্কার করতে। সকালের এই সময়টুকু কুট্টির সাথে গল্প করে কাটানো বিভাদেবীর একরকম অভ্যেসের মতো হয়ে গেছে। চায়ের কাপ হাতে শ্রীতমা প্রবেশ করল শাশুড়ির ঘরে। মা, এই যে আপনার চা। আপনি কি কুট্টির জন্য বসে আছেন? কিন্তু ও তো এতক্ষণে চলে আসে, আজ দেরি করছে। ঝিনুকের শরীর খারাপ হলো না তো? ঠিক সেই সময় শ্রীতমার ফোন হাতে অভ্র ঢুকলো মায়ের ঘরে। অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছে শ্রী, একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন আসছে, ফোনটা রিসিভ করো। শ্রীতমা কল ব্যাক করলো। ওপাশ থেকে দুলির কান্না ভেজা গলা ভেসে এলো, ডাক্তার দিদি, কুট্টি কুট্টি। শ্রীতমা পাগলের মতো চিৎকার করে উঠল, কি হয়েছে কুট্টির? চুপ করে আছিস কেন, বল। কি রে, বলবি তো? শ্রীতমার মনটা উতলা হয়ে উঠেছে, আর ধৈর্য ধরছে না। কুট্টির জন্য দুশ্চিন্তায় আশঙ্কায় দমটা বন্ধ হয়ে আসছে। কান পেতে আছে ফোনে। দুলি কাঁদতে কাঁদতে বলল, দিদি গো, কুট্টিকে একটা বড় গাড়ি ধাক্কা মেরেছে। কুট্টি আমার ছেলেটাকে তোমার দেওয়া সোয়েটারখানা দিয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে একটু গল্প করছিল। কোন ফাঁকে মেয়েটা বড় রাস্তায় উঠে গেছে আমরা খেয়াল করিনি। যখন নজর গেল তখন অনেক দেরি হয়ে গেছে। গাড়িটা ঝিনুকের একেবারে কাছে চলে এসেছিল। মেয়েটাকে বাঁচাতে কুট্টি মরিয়া হয়ে দৌড়ে গিয়ে কোনো মতে ঝিনুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু বেচারি নিজে সরতে পারেনি। গাড়িটা পিষিয়ে দিয়ে বেরিয়ে গেছে গো দিদি। এখনো প্রাণটা আছে, তোমায় খুব দেখতে চাইছে। তুমি শিগগিরই একবার হাসপাতালে চলে এসো ডাক্তার দিদি। কথাগুলো ঝড়ের মতো শেষ করে দুলি ফোনটা কেটে দিল। মাথাটা বনবন করে ঘুরে উঠল শ্রীতমার। টলে পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সময় অভ্র ধরে ফেলল শ্রীতমাকে। কি হয়েছে শ্রী? ঝিনুকের শরীর খারাপ? না শুভ্র, কুট্টির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো আর বাঁচবে না। আমি হসপিটালে যাচ্ছি। কি বলছো শ্রী? দাঁড়াও, তুমি একা যাবে না, আমি তোমায় নিয়ে যাব। বলে শুভ্র ঘর থেকে গাড়ির চাবি আনতে চলে গেল। বিভাদেবী এতক্ষণ চুপ করে সব কথা শুনছিলেন। মর্মান্তিক খবরটা শুনে শরীরটা যেন একেবারে শিথিল হয়ে গেছে। পা দুটো কাঁপছে। ভারাক্রান্ত মনে আস্তে আস্তে এগিয়ে এসে শ্রীতমার হাত দুটো ধরে বললেন, বড় বৌমা, তুমি আমাকেও তোমার সাথে হসপিটালে নিয়ে যাবে? আমিও মেয়েটাকে একবার দেখতে চাই। শ্রীতমা অবাক হয়ে বলল, কিন্তু মা,
আপনার তো স্নান পুজো হয়ে গেছে, এখন হসপিটাল গেলে আপনাকে তো আবার স্নান করতে হবে। বিভাদেবী অধৈর্য হয়ে দুদিকে সজোরে মাথা নেড়ে বললেন, এখন ওসব কথা থাক বৌমা, অনেক হয়েছে, আর নয়, আমি যাব তোমাদের সাথে। ঠিক আছে মা, তাই চলুন। অন্তরাকে সব ঘটনা জানিয়ে আর দেরি না করে তিনজনে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে শ্রীতমা তাড়াতাড়ি করে চলে এলো সেই ওয়ার্ডে যেখানে কুট্টিকে রাখা হয়েছে। অভ্র আস্তে আস্তে বিভাদেবীকে নিয়ে শ্রীতমাকে অনুসরণ করল। শ্রীতমাকে দেখে ছুটে এলো দুলি, এসে গেছো ডাক্তার দিদি। তারপর কুট্টির দিকে ফিরে বলল, এই কুট্টি, একটু চোখটা খোল বোন, দেখ কে এসেছে, তোর ডাক্তার দিদি এসেছে। বহু কষ্টে নিজের চোখের দুটো পাতা সামান্য একটু ফাঁক করল কুট্টি। দু চোখ বেয়ে বাদ না মানা জলের ধারা ক্রমাগত বয়ে চলেছে। তারা যেন শেষবারের মতো বেরিয়ে একেবারে নিঃশেষ হতে চাইছে। শ্রীতমার তাকিয়ে থাকতে পারছিল না কুট্টির দিকে। শ্রীতমার চোখ দুটো যে ঝাপসা জলে, প্রাণবন্ত মেয়েটা কিভাবে নেতিয়ে পড়ে রয়েছে, যন্ত্রণায় মুখটা নীল হয়ে উঠেছে, হাত পা নাড়াবার ক্ষমতা আর নেই। খালি ফ্যাকাশে ঠোঁট দুটো ফাঁক করে কিছু একটা বলবার চেষ্টা করছে শ্রীতমাকে। কুট্টির খুব কাছে মুখটা নিয়ে এসে শ্রীতমা জিজ্ঞাসা করল, আমায় কিছু বলবি কুট্টি? বল, আমি শুনছি। একটু থেমে থেমে বলল কুট্টি, দিদি, আমার মেয়েটাকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ওকে দেখো, ওর এই পৃথিবীতে আর কেউ রইল না গো, ওকে তুমি আগলিয়ে রেখো। ততক্ষণে অভ্র বিভাদেবীকে নিয়ে পৌঁছে গেছে। বিভাদেবী কুট্টির কাছে এগিয়ে এসে ওর কপালে নিজের স্নেহের হাত রাখলেন। কুট্টি আর কথা বলবার অবস্থায় নেই, বিভাদেবীর দিকে শূন্য দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে। ঠোঁট দুটো মাঝে মাঝে নড়ে উঠছে, যেন অনেক কিছুও বলতে চায়। কিছুক্ষণ এইভাবে থাকবার পর ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে এলো কুট্টির। এই পৃথিবীতে ওর থাকার মেয়াদ ফুরলো। নিজের সন্তানকে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক হতভাগ্য মা। দুলি আছড়ে পড়ল কান্নায়। বিভাদেবী স্তব্ধ হয়ে একইভাবে বসে রয়েছেন। শ্রীতমা ধীর পায়ে এগিয়ে গিয়ে কুট্টিকে একবার পরীক্ষা করে নিল। সব শেষ। বেডের নিচে এক কোনায় বসে ঝিনুক আপন মনে খেলে চলেছে। অবোধ শিশু বুঝতেও পারল না আজ ও কি হারালো। শ্রীতমা গিয়ে কোলে তুলে নিল ঝিনুককে। পুলিশও এসেছে, তারা নিজের ডিউটি করছে। যতদিন না ঝিনুকের একটা ভালো ব্যবস্থা হয় ততদিন শ্রীতমা ঝিনুককে নিজের কাছে রাখবার অনুমতি চেয়ে নিল তাদের কাছে। সারাটা দিন হসপিটালে কাটাবার পর কুট্টির দেহ বস্তির লোকেদের হাতে তুলে দিয়ে ঝিনুককে নিয়ে শ্রান্ত অবসন্ন মনে তিনজনে পৌঁছল ঘরে। অন্তরা দরজা খুলে শ্রীতমার কোলে ঝিনুককে দেখে পথ আগলে চিৎকার করে উঠল, এ কি দিদি ভাই, তুমি এই মেয়েকে কি করে এই বাড়িতে ঢোকাচ্ছ? তুমি জানো না মা কত নিয়ম আচার মানেন? এই বাড়িতে কত নিষ্ঠা ভরে মা ঠাকুর পুজো করেন, আর তুমি সব ভুলে বস্তির কোনো অজাত কুজাতকে এই ঘরে ঢোকাচ্ছ কোন আক্কেলে? শ্রীতমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সব জানি অন্তরা, ওকে আমি ভালো কোনো অনাথ আশ্রমে রাখতে চাই। শুধু সেই ব্যবস্থাটুকু হওয়া অবধি ঝিনুক এই বাড়িতে থাকবে। মাহারা এটুকু মেয়েটা কোথায় যাবে এখন? ঝিনুক কোথাও যাবে না। শাশুড়ির দৃঢ় কণ্ঠস্বর শুনে শ্রীতমা পেছন ফিরে দেখে বিভাদেবী গাড়ি থেকে নেমে ততক্ষণে পিছনে এসে দাঁড়িয়েছেন। ঝিনুক আজ থেকে এখানেই, এই বাড়িতেই থাকবে, আমার নাতনি হয়ে। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে ঝিনুককে আমি এই বাড়ির মেয়ে হিসাবে স্বীকৃতি দিলাম। বড় বৌমা, তুমি আর অভ্র তো দত্তক নিতে চাইছিলে। এতদিন আমি বাধা দিয়েছি, কিন্তু আজ আর আমার কোনো বাধা নেই। তোমরা যত তাড়াতাড়ি পারো ঝিনুককে দত্তক নেওয়ার ব্যবস্থা করো। শ্রীতমা আনন্দে অশ্রুসিক্ত নয়নে অভ্রর দিকে তাকালো। অভ্র ভীষণ খুশি, তবে কিছুটা বিস্মিত। মার এতটা পরিবর্তন হয়তো নিজেও আশা করেনি। শাশুড়ির কথা শুনে অন্তরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে আক্রোশে খান খান হয়ে যাচ্ছে মনের ভেতরটা। নিজেকে কিছুটা সামলিয়ে জিজ্ঞাসা করলো, এ কি কথা আপনি বলছেন মা? এই বাড়িতে এত নিয়ম আচার এত কঠোরভাবে আপনি মেনে চলতেন, আর আজ নিজেই সব ভেঙে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার মানতে দ্বিধা নেই যে বড় বৌমা আর ওই স্বল্প শিক্ষিত বস্তির মেয়েটার কাছেই জীবনের প্রকৃত শিক্ষা আমি পেয়েছি। এত নিয়ম আচার মানতে গিয়ে জীবনের আসল মূল্যবোধটাই ভুলতে বসেছিলাম। মানুষকে ভালোবাসার ঊর্ধ্বে কোনো ধর্ম হয় না, কোনো নিয়ম আচার হয় না, কোনো সংস্কারও হয় না। আজ এতদিনে আমি এই কুসংস্কারের শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি। ভীষণ হালকা লাগছে নিজেকে, আর আমি ওই কুসংস্কারের বেড়া জালে নিজেকে আবদ্ধ করতে চাই না। অন্তরা যার পরনাই অবাক হয়ে গেল। আপনি এসব কি বলছেন মা?
আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ওই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এত বড় কথাটা তুমি বুঝবে না অন্তরা। নিজের ওই নিরেট মাথায় এত চাপ দিও না, ও তোমার বোধগম্য হবে না। অন্তরার চিৎকার শুনে নিজের ঘর থেকে বেরোতে বেরোতে বলল শুভ্র। রাগে অন্তরা চলে গেল ঘরের ভেতর। ঝিনুককে কোলে নিয়ে নিজের ঘরে এলো শ্রীতমা। বিভাদেবী বাইরের জামাকাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে 1 গ্লাস দুধ গরম করলেন ঝিনুকের জন্য। সেই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি মেয়েটার। শ্রীতমা ঝিনুককে কোলে নিয়ে পরম স্নেহে দুধটা খাওয়াতে শুরু করলো। বিভাদেবী এবার অভ্রকে বললেন, এই সময় আমাদের সবারই কুট্টির জন্য মনটা ভীষণ খারাপ। তাছাড়া মাহারা এই একরত্তি মেয়েটারও এই বাড়িতে মানিয়ে নিতে বেশ কিছুদিন সময় লাগবে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেলে আমি ভাবছি আমাদের সব আত্মীয় স্বজন প্রতিবেশীদের ডেকে একটা বড় অনুষ্ঠান করব। সেখানে আমি সবার সাথে আমার নাতনি হিসেবে ঝিনুকের পরিচয় করাবো। তোমাদের কি এতে কোনো আপত্তি আছে? অভ্র উৎফুল্ল হয়ে বলল, আপত্তি কেন থাকবে মা, এ তো খুব ভালো কথা, আমরা রাজি। আর এই অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব, সব খরচা কিন্তু আমার। ভাইজি বলে কথা, দেখে নিও মা, খুব ধুমধাম করে এই অনুষ্ঠানের আয়োজন করব আমি। কার ভাইজি দেখতে হবে তো। অভ্রর ঘরে ঢুকে ঝিনুককে নিজের কোলে নিয়ে আদর করতে করতে বলল শুভ্র। নতুন সদস্যের আগমনে দুঃখের মধ্যেও ঘরে হালকা একটা খুশির মেজাজ ছড়িয়ে পড়েছে। অলক্ষ্যে দাঁড়িয়ে কুট্টিও হয়তো তা প্রত্যক্ষ করছে। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেছে। ঝিনুক এখন আইনত অভ্র আর শ্রীতমার সন্তান, রায় বাড়ির মেয়ে, বিভাদেবীর নাতনি। এই বাড়ি প্রত্যেকের সাথে অনেকটাই স্বচ্ছন্দ হয়ে উঠেছে ঝিনুক, শুধু অন্তরাকে ছাড়া। একদম সহ্য করতে পারে না অন্তরা ঝিনুককে। শুভ্র 4 বছরের ছেলে উজান বোনের সাথে খেলে বেড়ায় সর্বক্ষণ। এতদিন বাদে ঘরে ওর একজন খেলার সাথী এসেছে। ভীষণ ভালোবাসে ঝিনুককে, আর অন্তরার সেটাই রাগ। উজানকে বহুবার আটকাবার চেষ্টা করেও পারেনি। ছেলে মার হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায় বোন ঝিনুকের কাছে। বরের সাথে সাথে নিজের পেটের ছেলেও যে এভাবে ওর বিপক্ষে চলে যাবে স্বপ্নেও ভাবেনি অন্তরা। বহুদিন বাদে রায়বাড়ি আজ আত্মীয় স্বজনে গমগম করছে। বাড়িতে নতুন সদস্যের আগমনের অনুষ্ঠান আছে রাতে। বিভাদেবী এক কোলে নাতি আর এক কোলে নাতনিকে নিয়ে সকলের মধ্যমণি হয়ে বসে আছেন। অন্তরা মন থেকে না চাইলেও মুখে কৃত্রিম হাসি টেনে ঘুরতে বাধ্য হচ্ছে, কারণ শুভ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে এই আনন্দের অনুষ্ঠানে অন্তরা যদি কোনোভাবে অশান্তির চেষ্টা করে তাহলে শুভ্র ওকে কোনোদিনও ক্ষমা করবেন না। হয় ঝিনুককে মেনে নিতে হবে, না হলে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক ওকে ভুলে যেতে হবে চিরতরে। শ্রীতমার আজ ব্যস্ততার শেষ নেই। ঘরে এত আত্মীয় স্বজন লোকজন, সবার খেয়াল রাখতে হচ্ছে শ্রীতমাকে। মেয়ের মা বলে কথা। বিভাদেবীর জন্য চা বানিয়ে চায়ের কাপটা দিতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল শ্রীতমা। ঠাকুমার 2 নাতি নাতনির খুনসুটি দেখে কিছুতেই চোখ সরাতে পারল না। অপলক নয়নে চেয়ে রইল কিছুক্ষণ। বেখেয়ালি ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু ঝরে পড়ছে 2 চোখ বেয়ে। আজ খুব মনে পড়ছে ওই হতভাগীর কথা, যে মানুষটার জন্য আজ বিভাদেবীর এত পরিবর্তন। সেই মানুষটাই আর রইল না পৃথিবীতে। শ্রীতমা চোখটা বন্ধ করে নিজের অন্তরে কুট্টিকে প্রত্যক্ষ করবার চেষ্টা করল। আমি জানি জীবনের ওপার থেকে হয়তো নিজের মেয়েকে দেখছিস তুই। নিজের বুকের ধনকে আমার কোলে তুলে দিয়ে আমায় যে ঋণী করে গেলি সারা জীবনের মতো। নিজে হারিয়ে গিয়ে আমার আঁচলে ঢেলে দিলি এত সুখ, এত আনন্দ। বল, তোর এই ঋণ আমি শোধ করব কিভাবে? তবে আজ তোকে কথা দিচ্ছি, তোর ঝিনুককে আমি নিজের প্রাণ দিয়ে আগলে রাখব। মেয়েকে নিয়ে তুই যা যা স্বপ্ন বুনেছিলি সব পূরণ করব আমি। তুই যেখানেই থাক, ভালো থাক কুট্টি। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।